কান্নার আওয়াজ, একটা মহিলার গলা। জাস্ট ঘাট থেকে মাথাটা ঘুরে গেল পিছন দিকে। আমি ভয় পাচ্ছি, আমি শুতে পারছি না। তুমি আমার কাছে একটু শোবে? আমি 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 আর নেই, আমি আমি থাকবো না, আমি বাড়িতেই থাকবো না। পুরো একটা কালো চেহারা, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। পুরো বাইরেটা বারান্দা অব্দি এসে তুমি তোমার জায়গাতে চলে যাও। তোমার এগুলো বলা উচিত হয়নি বাবা। পুরো আগে 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 আমার দিকে চলে আসছে। তুমি তো তোমার জীবনে অনেক অন্যায় করেছো। দরজাটা খুলেই রেখেছিলাম। রেখা তো মারা গেছে, তাদের খুব ডিস্টারবেন্স হয়েছে, তাদের জীবনে খুব সমস্যাও এসেছে। ওই পাশের বাড়ির দিকে আঙ্গুলটা করে আমাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তবু মনে হচ্ছে আমাকে কেউ একটা ডাকছে। আর আমার দিকে তাকিয়ে খিক 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 করে হেসে যাচ্ছে। আমি কিন্তু ওদেরকে ছেড়ে যাইনি। শরীরটা পুরো ঠান্ডা হয়ে আসছে। আস্তে আস্তে করে না গন্ধটা, আমার মাসি মেইন গেটের বাইরেটাতে দাঁড়িয়ে আছে। ছেলের গলা শুনতে পেল। খুব রাগী কঠোর প্রকৃতির মানুষ ছিল। আয় বাইরে আয়। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে বৃহস্পতিবার। আজকে এমন একজনের ঘটনা আছে যার ঘটনা এর আগেও আপনারা শুনেছেন, এমনকি আপনাদের খুব কাছের একজন। শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাথে থাকার জন্যই তাকে আরও একবার কিউরিওফাইটে আমি এনেছি এবং তার ঘটনা তুলে ধরেছি। এই যে আমরা কখনো কখনো অতৃপ্ত আত্মাদের চ্যালেঞ্জ করে ফেলি, তার ফলে কি কি ফেস করতে হয়, আর সেই চ্যালেঞ্জের উত্তর হয়তো এরকমটা হয়, কিরে বেরিয়ে আয়, আমি এসে গেছি, আমাকে দেখতে চেয়েছিলিস তো। এরকমই একটা ঘটনা শুনতে চলেছেন আজ কিউরিওফাইটে। ধরুন আপনি জানলা দিয়ে দেখছেন আপনার বাড়ির সামনে একটা ছাদে আপনার দিকে পেছন করে একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার ঘাটটা ঘুরে গেল আর তার বীভৎস একটা মুখ আপনার সামনে। জাস্ট ভাবুন একবার। শুধু একটাই কথা বলার আছে, ছোটরা যারা আজকের এই ঘটনাটা শুনছো তারা বাবা মায়ের সাথে শুনো, এবং আপনারা যারা যারা এই ঘটনাটা শুনছেন তারা একা রাতে এই ঘটনাটি শুনবেন না। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন এবং আপনার ঘড়িতে কটা বাজে সেটা কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারা কিউরিওফাইটে যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, এরকম সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে। এবং আপনার জীবনে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার আপনারা হন, বা যে কোনো প্রবলেম, আপনারা যদি স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না। কিউরিওফাইটে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুনে নেওয়া যাক কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সুয়াতি, কেমন আছো? হ্যালো কৌস্তভ, ভালো আছি আমি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, আগের দিন আমরা কিউরিওফাইটে তোমার যে ঘটনাটা রয়েছে সেটা সম্প্রচার করেছিলাম, ইন্দোরের ঘটনাটা। এবং সেই ঘটনাটা অনেক মানুষের অনেক রিলেটেবল মনে হয়েছে এবং খুব ভালোও লেগেছে। ঠিক আছে, ইভেন তুমি আমাকে জানিয়েছিলে যে ইন্দোর থেকে ফেরার পর তোমার নিজের সাথে নিজের মামার বাড়িতে কিছু ঘটনা ঘটেছিল, কারণ তোমার থ্রু আউট দ্য লাইফ এরকম কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, রাইট? তো আজকে ইন্দোর থেকে ফেরার পরের ঘটনাটা আমি তোমার থেকে জানতে চাই, এবং এটা একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে ঘটনাটা, বা যা যা ঘটেছে তোমার সাথে সেই জিনিসটা জানতে চাই। কি ঘটেছিল সুয়াতি? কিছু না, প্রথমত তো বলবো যে ইন্দোর থেকে তো ফিরলাম 2020-তে।
ফেরার পরে মানে বাড়ির অবস্থাটা এমনই হয়ে গেছিল, পরিবেশটা সবকিছু শোনার পরে, যে সব খুবই মর্মান্তিক হয়ে গেছিল। সবাই খুব টেনশনে পড়ে গেছিল, শুনে তো ভয়ও পেয়েছে রীতিমতন। তারপর আমি আস্তে আস্তে করে যখন ডে বাই ডে যেতে যেতে যখন সুস্থ হই, তখন সবই ঠিক আছে, একদম সবকিছু নর্মালাইজ হয় আস্তে আস্তে করে। কিন্তু আমার মামা বাড়ির পাশের বাড়িটা, মানে ওটা হচ্ছে কি একদম খুব সুন্দর একটা বাড়ি। ওটা দেখলে কেউ বলতেই পারবে না যে ওটার ভেতরে কিছু একটা আছে। কিন্তু জানি না, বলতেই পারবো না, আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে ওই বাড়িটাকে ঘিরে যে অত বড় একটা রহস্য লুকিয়ে আছে, তারপরে ওই রকম ধরনের একটা খারাপ এন্টিটি আছে, তার সাথে সাথে খুব মর্মান্তিক যে একটা ঘটনা আছে, সেটা আমি পরে যখন জানতে পারি নিজের খুব খারাপ লেগেছিল। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও বুঝতে পেরেছিলাম যে মানুষের কিছু হওয়ার পিছনে না অনেক রিজনস থাকে, অনেক কারণ থাকে, তারপরে গিয়ে ওরকম খারাপ জিনিসে আকার নেয়। তো একটা ওরকমই ঘটনা ঘটে, যেটা আজকে তোমাকে শোনাতে চলেছি। কি হয়েছিল স্বাতি? একদম প্রথমত তো বলবো 2020-তে যখন ফিরি, তারপরে আস্তে আস্তে করে আমার শরীরটা একটু ডিটোরিয়েট করেছিল, প্রচন্ড ফুলে গেছিলাম, প্রচন্ড হেভি হয়ে গেছিলাম। এমনি আমি একটু হেলদি, কিন্তু ওয়েট অনুযায়ী, বডি অনুযায়ী প্রচন্ড ওয়েটটা গেইন হয়ে গেছিল। 80 কেজি আমার ওজন ভালো মতনই থাকে, 80-85 থাকেই, 100-110-এর কাছাকাছি ওজন গেছিল, এতটা পরিমাণে হেভি হয়ে গেছিলাম। তার সাথে সাথে মাসিক পিরিয়ডস যেটা, সেটা টোটালি ভাবে প্রায় 2 থেকে 3 মাসের জন্য বন্ধ হয়ে গেছিল। তখন আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। ডক্টর দেখেই বলে ওর শরীরটা একদম ভালো যাচ্ছে না, শরীরটা খুবই খারাপ যাচ্ছে। আর উনি ছিলেন একজন মুসলিম আর কি ভদ্রলোক, আমার যে ডক্টর। তো উনি দেখেও অনেক কিছু আন্দাজ করেছে, করার পরে মাকে বলেছিল যে ওর কি কোনো প্রবলেম হয়েছে, বাইরে থাকতো তো সেই জন্য বললাম। মা বললো হ্যাঁ একটু প্রবলেম হয়েছে। তারপরে ইন্দোরের ঘটনাটা মা কিছুটা ওনাকে বলে। উনি বলার পরে সবার আগে উনি আমাকে না একবার ওনার বাবাকে দিয়ে, ওনার বাবা হচ্ছে মলি, তো উনি ওনার বাবাকে দিয়ে, ওনার বাবা না ওনার জেঠু ছিল, জেঠু হচ্ছে গিয়ে আজান গায় একদম, ওনার জেঠুকে বলে যে তুমি একটু ওই বোনকে দেখে দেবে, বোন খুব অসুস্থ হয়ে পড়ছে, শরীরটাও এরকম ফুলে গেছে। তো উনি দেখে বলে যে কিছু তো একটা প্রবলেম হয়েছিল, ভালো মতনই বোঝা যাচ্ছে, কিন্তু সেই প্রবলেমটা এখানে কিন্তু কিছু প্রবলেম হবে না, যেটা ইন্দোরে ঘটেছে সেটা ইন্দোরেই ঘটাই জিনিসটা, কিন্তু কলকাতায় কিন্তু খুব মারাত্মক রকমের একটা কিন্তু প্রবলেমও ফেস করবে, কিন্তু ও ঠিক সুস্থ হয়ে যাবে, আশা করছি সুস্থ হয়ে যাবে। তো ওটা প্রথমত তো বলে, তারপরে আমি ওষুধপত্র খাই, উনি একবার আমাকে ঝেড়েও দিয়েছিল। তারপরে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে আসার পরে সবই ঠিকঠাক ছিল। তারপরে হঠাৎ করে কয়েকদিন বলতে পারো মার্চ এপ্রিল মে মাসের দিকে আমার এক নিজের মাসি হঠাৎ করে মারা যায়। উনি শুনেছিলাম যেটা, উনি বিছনাতেই শুয়েছিল, ওনার ছেলে ওনাকে সকালবেলা তুলতে গিয়ে দেখেছে কি মুখ থেকে গ্যাসলা উঠেছে। তারপরে যখন হসপিটালে নিয়ে যায়, সেই সময় তো কোভিড পিরিয়ডে যা হচ্ছে, বডি নিয়ে নিচ্ছে আর বলছে কোভিড হয়েছিল, কোভিড হওয়ার পরে বডি দেখাচ্ছে না, এরকম অবস্থায় প্রায় গেছিল। তার দাদার কাছ থেকে যেটা আমরা শুনতে পেরেছি, দাদা যেটা বলেছে যে মায়ের বডি আমরা পাইওনি, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি স্ট্রোক করে মারা গেছে, কিন্তু ওখানে বলা হয়েছে করোনায় মারা গেছে। এবার দাদুর সেই সময়টা, আমার দাদু মায়ের বাবা খুব অসুস্থ ছিল, খুব জ্বর সর্দি কাশি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিল। তো ওনাকে না কোনো রকম কোনো কিছু আমরা বলতেই চাইছিলাম না। তারপরে আমার মামাও যেহেতু বাইরে আটকা পড়ে গেছিল, একটা টেনশনের মধ্যে দিয়েও যাচ্ছিল, তো দাদুকে কোনো রকম কোনো কিছু আমরা বলিনি। কিন্তু আমার দাদু আন্দাজ করে ফেলেছে যে আমার মাসি না মারা গেছে। তার কারণটা কি, আমার দাদু, আমাদের বাড়ির ঠিক পিছন দিকে একটা বিরাট বড় উঠান আছে, উঠানের সাথে বাগান, উনি বসে বসে না ওখানে অনেক সময় পেপার পড়তো বা বসে থাকতো। তখন তো পেপার আসতো না, মানে কোভিড টাইমে আমার মায়ের ফোনটা নিয়ে না উনি অনেক সময় নিউজ দেখতো। তো ওইখানে বসে বসে নিউজ দেখছে, নিউজ দেখতে দেখতে না উনি সকালবেলাতেই, দিনের বেলাতেই না আমার মাসিকে দেখতে পেয়েছে, যে আমার মাসি মেইন গেটের বাইরেটাতে দাঁড়িয়ে আছে আর ওনাকে হাত নাড়ছে। তো উনি উঠে কিন্তু যেতে গেছে, তখন দেখতে পাচ্ছে কি কেউ নেই, উনি কিন্তু স্পষ্ট দেখেছে আমার মাসিকে। এবার ওটা দেখার পরে উনি আমার মাকেও বলেছেন,
ব্যাপারটা। আমার মা বলছে না তো, ও কি করে আসবে বাবা, এখন তো সমস্ত কিছু বন্ধ গো, সবাই যে যার ঘরে বন্দি, কি করে ও আসবে বলো, ও তো আসতে পারে না। তখন বলছে না আমি তো দেখলাম যে এসছে ডলু, আমার মাসির নাম ছিল ডলু, বলছে ডলু এসেছে আমি দেখেছি। বলছে না না বাবা ও আসেনি। তখন বলছে যে তুই একটু কথা বলিয়ে দিস তো আমার সঙ্গে ওর, আমি একটু কথা বলবো। তখন বলছে যে ঠিক আছে কথা বলিয়ে দেবো। এবার বয়স্ক মানুষ তো বলেছে, বলে গেছে, খেয়াল ছিল না। তারপরে নাকি সেদিনকে রাত্রিবেলাও আমার দাদু, যেদিনকে সকালবেলা এই জিনিসটা দেখেছে, সেদিনকে রাত্রিবেলাও যখন দাদু যখন শুয়েছিল বিছনাতে, তখন নাকি উনি নাকি ঘরের ভিতরে আমার মাসিকে নাকি দেখতে নাকি পেয়েছে, যে আমার মাসি এসেছে, মাসি এসে ওনাকে নাকি ডাকছিল। তো এবার মা ওটাকে ঘুরিয়ে দিয়েছে যে না এটা হতেই পারে না কখনো। তখনই আমার মা আমার বাবাকে বলেছে, আর আমাকেও বলেছিল জিনিসটা, যে টাইমটা কিন্তু একদম ভালো যাচ্ছে না, কারণ বাবা 2 থেকে 3 বার ডলুকে দেখছে, ডলু তো বেঁচেই নেই, ডলু তো মারা গেছে। তখন আমার বাবা বলেছে যে তুমি বলেছিলে যে ডলুদি মারা গেছে? বলছে না বলা তো আমার হয়নি, কিন্তু বাবাকে বললেই তো বাবা প্রচন্ড পরিমাণে কষ্ট পাবে, হাইপার হয়ে যাবে, টেনশন করবে, আর সব থেকে বড় কথা এখন যা সিচুয়েশন যা চলছে বাইরে। তো বাবা বলছে ঠিক আছে, তবে সময়টা তো একদমই ভালো না, উনি এরকম ভাবে 2 বার 3 বার দেখছে। যেদিনকে এই ঘটনাটা ঘটলো তার ঠিক পরের দিন সন্ধ্যাবেলা থেকে আমার দাদুর প্রচন্ড পরিমাণে শরীরটা ভেঙে পড়েছে, প্রচন্ড পরিমাণে শরীরটা ভেঙে পড়েছে। সেই যে শরীরটা ভাঙলো, দাদু কিছু খেতে পারছে না, ঠিক মতন করে ঘুমোতে পারছে না, সেই জিনিসটা পুরো 2021-এর মে অবধি চললো, পুরো 1টা বছর টানা চললো। একদম ঠিক মতন করে কিছু খেতে পারতো না, শরীর পুরো একদম শুকিয়ে গেছে, মানে শরীরটার মধ্যে না তুমি পুরো পাঁজর দেখতে পাবে পুরো শরীরটার ভিতরে। এমনিতেই আমার দাদু একটু রোগা ছিল, কিন্তু এতটাই রোগা হয়ে গেছে শরীরের মধ্যে পুরো হাড় দেখতে পাবে তুমি, কোনো কিছু আর নেই শরীরটার মধ্যে। আর উনি না কারোর কথায় খুব একটা কথা বলতো না, খালি ঘড়ির দিকে তাকাতো। আর তার সাথে সাথে আমাদের পাশের বাড়ির, মামা বাড়ির যে পাশের বাড়িটা, সেই বাড়িটার দিকে একটা জানলা ছিল ঘরের ভিতরে, ওই জানলাটা খুলে রাখলে ওই জানলাটার দিকে তাকিয়ে তাকিয়ে না মনে হতো যেন কারোর সাথে একটা কথা বলছে উনি। যখনই আমি যেতাম, আমি যখন ওনার সাথে একটু কথা বলতাম, বাবা কি করছো, আমি আমার দাদুকে সবসময় বাবা বলেই ডাকতাম, মা যেহেতু বাবা বলে ডাকতো আমিও বাবা বাবা করেই ডাকতাম ওনাকে। তো বাবা তুমি কি করছো, বাবা তুমি কার সাথে কথা বলো গো, ওইদিকে তাকিয়ে, হ্যাঁ ওইদিকে তো কেউই নেই, আমি বলতাম। উনি না হাসতো, উনি হেসে আমাকে বলতো আছে আছে তুই জানিস না রে, তুই জানিস না। তো উনি কিন্তু আমার সাথে কথা বলতো, আমার মা এভাবে কথা বলছে বলতে পুরো, যাচ্ছে, এভাবে বলছে পুরো। হ্যাঁ এরকম ভাবে পুরো উনি বলতেন আছে আছে তুই জানিস না। এবার আমার মা যাচ্ছে কৌস্তব, বাবা যাচ্ছে, দিদা যাচ্ছে, উনি কিন্তু কোনো রিপ্লাই করতো না, কারোর সাথে কথা বলতো না জানো। আমার দিদা বলতো তুমি চুপ করে আছো কেন বলো তো, তুমি কথা বলো না কেন বলো তো। খালি আমি গেলেই না কথা বলতো, আমি গেলেই কথা বলতো, আমি যেটুকুনি বলতাম না উনি ঠিক আমাকে উত্তর দিত, কিন্তু আমি ওনাকে ডাকছি উনি ঠিক আমাকে উত্তর দেবে। আমার এমনও মনে আছে, দাদু তো তখন পুরো একদম বিছনাতেই পড়ে গেছে, বললাম না 1 বছর ওরকম ভাবে কাটানোর পরে, সামনের বছর 2020 মে থেকে পুরো 2021 মে অবধি দাদু ওরকম ভাবে চললো। তারপরে আমি কয়েকদিনের জন্য না 2021 আমি কয়েকটা দিনের জন্য আমার এক বান্ধবীর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। তখন তো সবে সবে আর কি সমস্ত কিছু ছেড়েছে, খুলেছে আর কি। আমি একটু গেছিলাম ওর সঙ্গে দেখা করতে, আর সেদিনকে যেহেতু রাত হয়ে গেছিল আমি আর বাড়ি ফিরিনি, আমি ওর বাড়িতেই স্টে করে গেছিলাম। তার পরের দিন আমি এসেছি, আসার পরে আমি মেইন গেটের বাইরে থেকে আমার বাবাকে ডাকছি, আমার বাবা মানে আমার বাবাকে ডাকছি, আমি দাদুকে ডাকিনি, আমার বাবাকে ডাকছি। এবার আমি আমার বাবাকে নাম ধরে ডাকতাম, বিট্টু বিট্টু করে ডাকতাম, কারণ বাবা বললেই দাদুও সাড়া দেবে আর আমার বাবাও সাড়া দেবে, সেই কারণে আমি আমার বাবাকে না নাম ধরেই ডাকতাম। তো আমি ভুলবশত আমি আমার বাবা বলেই ডেকে দিয়েছি, আমি আর বিট্টু বলে ডাকিনি, বাবা করে ডাক দিয়েছি বাইরে থেকে এসে। আর মেইন গেট তো তালা দিয়ে রাখতো কোভিড পিরিয়ডের জন্য, যেহেতু সবকিছুই বন্ধ থাকতো মোটামুটি, তো তালা বন্ধ ছিল যেহেতু আমি বাবা বলে ডাক দিয়েছি। উনি যেন উঠতে পারতো না, উনি ওই বিছনা থেকে রীতিমতন হ্যাঁ হ্যাঁ করতে করতে উঠে পুরো বাইরেটা বারান্দা অব্দি এসে গ্রিল গেটটা ধরে না জড়িয়ে দাঁড়িয়ে আছে আমার দাদু। আমি না অবাক হয়ে গেছি যে কি উনি তো উঠতে পারে না,
উনি তো হাঁটতে পারে না। আমি অবাক হয়ে গেছি আমার দাদুকে দেখে। তারপরেই না মানে কিছু মিনিটও না, বলতে পারো যে 20 সেকেন্ডও হয়তো পাস করেনি, আমার দাদু না রীতিমতন পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে চিৎকার করেছি আমি তারস্বরে বাইরে থেকে। আমার বাবাও ছুটে এসছে, মাও ছুটে এসছে, দিদাও ছুটে এসছে, সবাই ছুটে এসছে। আমি বলছি দরজা খোলো, দরজা খোলো, আমাকে ঢুকতে দাও। তো উনি না আমাকে কিছু একটা বলতে চাইছিল, ওই পাশের বাড়ির দিকে আঙ্গুলটা করে আমাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কিছুতেই বলতে পারছিল না, কিছুতেই বলতে পারছিল না, কিছুতে। সেই সময়টা এমন একটা হয়ে গেছে যেন কিছু একটা বলতে চাইছে, উনি কিছুতেই বলতে পারছে না। তারপরে ওনাকে রীতিমতন তুলে বিছানায় শুয়ে দেওয়া হয়, আর উনি শুয়েও পড়ে। ঠিক আছে, তখন আর কোনো রকম কোনো কিছু উনি কথাবার্তা কিছু বলেনি। আর আমাদেরও না ওই জিনিসটা দেখার পরে আমার মাথা থেকে টোটালি ভাবে বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি আর জিজ্ঞাসাও করিনি বা কিছু বলিও নি। তারপরে সেদিনকে সন্ধেবেলা, দিনের বেলায় ঘটনাটা হয়েছে, সন্ধেবেলা আমার দাদু আমাকে রীতিমতো নাম ধরে ডাকছে। আমার ডাকনাম মাম্পু। মাম্পু, মাম্পু এরকম বলে ডাকছে। আমার মাও অবাক হয়ে গেছে, আমিও অবাক হয়ে গেছি। আমি ঢুকেছি, আমি বলছি কি হয়েছে, তুমি ডাকছো? তখন বলছে হ্যাঁ, আমার একটা কথা আছে, শোন, আমি না বেশি দিন বাঁচবো না, তুই কিন্তু দেখে রাখিস। পুরো স্পষ্ট কথাটা বলছে। উনি কিন্তু কথাও পর্যন্ত বলে না ঠিক মতন করে। দীর্ঘ 1 বছর ধরে ওই মাসির ওই ঘটনাটা হওয়ার পর থেকে উনি কিন্তু ঠিক মতন করে কোনো কথাবার্তা কিচ্ছু বলতো না। স্পষ্টভাবে বললে আমার সাথে যেটুকুনি বলতো বলতো, তাও স্পষ্টভাবে বলতো না। একাধ সময় স্পষ্ট কথা বলতো, কিন্তু ওই রকম ভাবে স্পষ্ট কথা এত সুন্দরভাবে উনি বোধহয় ওইটাই লাস্ট আমাকে বলে দিয়ে গেছে। সেই দিনের ঘটনাটা আমাকে বলছে যে তুমি কিন্তু সবাইকে দেখে রাখবে, হ্যাঁ, আমি কিন্তু আর বেশি দিন থাকবো না, তোমাকে দেখতেই হবে। আর আমি তোমাকে বলছি, তুমি যতই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন, তুমি কিন্তু ঠিক সফলতা পাবে। উনি পুরো স্পষ্ট এইরকম ভাবে উচ্চারণ করে প্রত্যেকটা কথা বলে সেই যে শুয়ে পড়লো না, তারপরে আর কোনো কথা কিন্তু আর বলেনি। উনি 2021-এর অক্টোবর মাসে মারা যায়, 5ই অক্টোবর। তারপরে আমার মনে হয় না উনি আর কারোর সাথে কোনো কথাবার্তা বলেছে বলে। আমার সাথে তো কোনো কথা বলেওনি, মায়ের সাথেও বলেনি, দিদার সাথেও বলেনি, বাবার সাথেও কোনো কথা বলেইনি। আর সবসময় ঘড়ির দিকে তাকাতো, আর পাশের বাড়ির ওই জানলাটার দিকে তাকাতো। আর কার সাথে যে বকর বকর করতো, কি যে বিড়বিড় বিড়বিড় করতো, সেই জানে একমাত্র। এবার দাদু 2021-এর 5ই অক্টোবর মারা যায়। মারা যাওয়ার পরেই না আমার আলট্রাসোনোগ্রাফি হয়। আমার প্রচন্ড শরীরটা খারাপ যাচ্ছিল, বললাম মাসের পর মাস মাসিক বন্ধ হয়ে গেছিল। আর মানে শুরু হলেও, পিরিয়ডস চালু হলেও আমার না ক্লিয়ার হতো না ঠিক মতন করে, শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ যাচ্ছে। তারপরে ডাক্তারকে বলার পরে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি দেয় আর বলে যে এত ওয়েট গেইন হয়ে যাচ্ছে, তো অসুস্থ হয়ে পড়বে, সিস্ট ফিস্ট হলো কিনা একটু চেক আপ করো। তো আমি আলট্রাসোনোগ্রাফি করি, আলট্রাসোনোগ্রাফি করেই ধরা পড়ে গল ব্লাডারের স্টোন। এবার গল ব্লাডারের স্টোন যখনই ধরা পড়েছে, ডাক্তার ওটা দেখেই বলেছে যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নইলে কিন্তু খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। আর সত্যি সত্যি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিলাম। আমার পেট থেকে 70টা পাথর বেরিয়েছে, পুরো গল ব্লাডারের ওই থলিটা ভরে গেছিল পাথরে, এত পাথর ছিল, বাঁচতাম না। সোমবারে দেখেছে ডক্টর রিপোর্টটা, মঙ্গলবারে অপারেশন করেছে। আর অপারেশন করার পরে আমাকে বলেই দিয়েছিল তুমি না 2 সপ্তাহ মতন একটু রেস্টে থেকো, আর সিঁড়িটা ভাঙবে না, মানে তুমি সিঁড়িটা ভাঙবে না, বাকি তুমি সমস্ত কিছুই করো, ভারী জিনিসপত্র তুলবে না, একটু রেস্টে থেকো, আর অন্য কোনো অসুবিধা তোমার নেই, সবই ঠিক আছে। তো আমার অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে যাওয়ার পরে দাদু মারা গেছে অক্টোবর মাসে, আমার অক্টোবর মাসের শেষের দিকে অপারেশন হয়েছে। 28শে অক্টোবর আমার অপারেশন হয়েছে, 29শে অক্টোবর আমি হসপিটালেই ছিলাম, আর 30শে অক্টোবর আমি ফিরে এসেছি বাড়িতে। ফিরে আসার পরে আমি স্পষ্ট বুঝতে পারছি কি আমার দাদু যে ঘরটাতে ছিল, নিচের আমাদের 3তলা বাড়ি, আর 3তলার ওপরে না চিলেকোঠার ঘর আছে, আর নিচতলাটাতে 2টো বেডরুম, একটা তার সাথে কিচেন, তার সাথে বাথরুম, আবার পিছন দিকটাতে তো বিরাট বড় উঠান, তোমাকে বললাম আমাদের বাগান নিয়ে পুরো উঠান আছে। আর আরেকটা না বাগানের দিকেই নিচতলাতেই আরেকটা ছোট্ট মতন ঘর, সেই ঘরটা আমার দাদুরও ভীষণ প্রিয় ছিল,
আর আমারও ভীষণ প্রিয়। আমাদের বাড়িতে এলে তুমি দেখতে পাবে কখনো ওই ঘরটা সব থেকে পুরনো ঘর। আর তখনকার সময় যখন ঘরটা তৈরি করা হয়েছিল, তখনকার সময় যে উপরে যে সিলিং যে ফ্যানটা, বহুকালের একটা পুরনো ফ্যান। ওই ফ্যানটা আমাদের বাড়িতে ফ্যান কেনা হয়, ফ্যান নষ্ট হয়েছে, কিন্তু ওই ফ্যান কিন্তু আজ অব্দি নষ্ট হয়নি, বহু যুগ যুগ ধরে ফ্যানটা চলছে। ওই ঘরটা আমার ভীষণ প্রিয় ছিল। বাগানের দিকের ঘর তো, নিলিবিলি ছোট্ট খাট্ট। আর ওই ঘরটাতে আমার দাদুও শুতো, আমিও পরবর্তীকালে ওই ঘরটাতেই শুয়েছি। যতদিন আমি ওই বাড়িতে স্টে করেছি, আমার বিয়েও তো ওখান থেকেই হলো, আমি ওই ঘরটাতেই থাকতাম। তো আমি অপারেশন হয়ে ফিরেছি। ফেরার পরে আমি রীতিমতন বারান্দাটা দিয়ে ঢুকছি, সামনেই ঝুলন্ত বারান্দা, ঝুলন্ত বারান্দাটা দিয়ে ঢুকছি। ঢোকার পরে যেই রুমটাতেই আমার দাদু লাস্ট আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই ঘরটাতে ঢুকেছি। একটা বিকট গন্ধ, পুরো টয়লেট পটি করে দিলে যেরকম একটা বিকট গন্ধ হয়, ওই ঘরটার ভিতরে একটা বিকট গন্ধ। আমার দাদু তো শেষ সময়টাতে পুরো বিছনায় পড়ে গেছিল। তো ওই ঘরটার ভিতরে তোমার যথারীতি টয়লেট করতো, পটি করতো, সবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। স্প্রে দিয়ে দিয়ে মা রাখতো, পাউডার মাখিয়ে দিত গন্ধটা যাতে স্প্রেড না করে। অবিকল ওই রকম ধরনের গন্ধ ঘরটার ভিতরে। আমি ঢুকেই পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে বলেছি এরকম গন্ধ কেন। তখন মা জিনিসটা বুঝতে পেরেছে কিছুটা, বোধহয় আন্দাজ করতে পেরেছে বা কি হয়েছে জানি না। মা সঙ্গে সঙ্গে স্প্রে দিয়ে দিল, রুম ফ্রেশনার দিয়ে দিয়েছে, আর বলছে তুই এই ঘরটাতেই না বস। আমি বসে আছি, ঘরটাতে বসেছি চেয়ার নিয়ে। আমার মা বললো কি তুই বস, আমি বরঞ্চ একটু স্পঞ্জ করে দেবো তোর বডিতে, আমি বরঞ্চ একটু জল ভরে নিয়ে আসছি, তোকে তো জামা কাপড়টাও ছাড়াতে হবে আমারই। আমি হ্যাঁ হ্যাঁ তুমি যাও। তো বাবা বললো তুই বস, আমি বরঞ্চ পাশের ঘর থেকে একটু আসছি। আমার মনে হচ্ছে কি দিদাও একটু পাশের ঘরেই ছিল, আমাকে রেখেই বলেছে তুই বস আমি আসছি। এরকম আমার মনে হচ্ছে কি আমার দাদু না পাশেই বসে আছে আমার, এরকম আমার মনে হচ্ছে। আর সেম যেরকম একটু গায়ের একটা গন্ধ থাকতো, নিজের লোকের একটা গায়ের গন্ধ থাকে, বোঝা যায় সেটা। জিনিসটা বোঝা যায় পুরো। আমি পুরো জিনিসটা স্পষ্ট বুঝতে পারছি। তখন না আমার মনে হচ্ছে কি আমি তখন বলেও দিয়েছি কথাটা, যে আমি ঠিক আছি বাবা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ফিট, আমি একদম স্ট্রং, আমি তোমার মেয়ে না। আর আমাকে প্রচন্ড ভালোবাসতো কৌস্তব, প্রচন্ড। আসলে আমি ওনার প্রথম মানে মেয়ে তো, নাতনি প্রথম আর কি। আমার মামার ছেলে আছে, মামার ছেলেকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু প্রথম জিনিসটা তো একটা প্রচন্ড প্রিয় হয়, যেটা আমি জানি। প্রচন্ড ভালোবাসতো আমাকে, প্রাণের চেয়েও ভালো। আমাকে কোনো সময় নাতনি হিসেবে পরিচয় দিত না, আমাকে সবসময় মেয়ে হিসেবে পরিচয় দিত। ওই জিনিসটা আমি কখনোই ভুলবো না আমার জীবনে। আমার এটা খুব ইমোশনাল একটা স্টোরি, তার সাথে সাথে মর্মান্তিকও। কিন্তু বলতে বলতে এখন আমার খুব মনে পড়ছে ওনার কথাটা। তো উনি আমার পুরো স্পষ্ট মনে আছে, আমি যখন বলেছি কথাটা, বলার পরে না আস্তে আস্তে করে না গন্ধটা চলে গেল মনে হলো। এবার একটা কথা বলছি, জানলা দুটো না বন্ধ ছিল, ঘরের দরজাটাও বন্ধ ছিল সেদিনের আমি এসে যাওয়ার পরে। তার কারণ কি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিনকে, অসভ্যের মতন বৃষ্টি। এই বৃষ্টি থামানো যায় না, এমন কালো করে মেঘ করে এসেছে। আমার মনে আছে যখন নার্সিংহোম থেকে আমি বেরিয়েছি, আমার অপারেশন হয়েছিল বলে দিচ্ছি লায়ন্স ক্যালকাটা মেডিকেলে, রানীকুঠিতে। যখন বেরিয়েছি রীতিমতন মানে ছাতাটা ধরতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। আমি বলতে পারো অর্ধেক হয়তো ভিজেও গেছিলাম কিছুটা, ব্যাক পিছু মানে পিঠের জায়গাটা পুরো ভেজা ছিল। সামনের দিকটা ভিজলে তো ড্রেসিং করতে হতো সঙ্গে সঙ্গে, কিন্তু পিঠটা পুরো ভিজে গেছিল, এমন অবস্থা। তো এমন বৃষ্টি হচ্ছে যে সমস্ত বন্ধ ছিল, যে গন্ধটা যে বেরিয়েও যাবে জানলা খোলা বা দরজা খোলা থাকলে, সেটাও কিন্তু হয়নি। আচমকা মনে হলো গন্ধটা কোথাও উধাও হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা কিছুক্ষণ পরেই ঢুকেছে। মা বলছে কি তুই কি কারোর সাথে কথা বলছিলিস? আমি বললাম কেন বলো তো? বললো স্পষ্ট একটা ছেলের গলা শুনতে পেলো। আমি বললাম হ্যাঁ। না তো, আমি তো কারোর সাথে কথা বলিনি মা। বলে তো বাবা কোথায়? আলাম বাবা তো উপরে। বাবা তো উপরে গেল আর কি, আমাকে বলেই গেল যে আমি পাশের ঘরে যাচ্ছি, দেখলাম পাশের ঘর থেকে হেঁটে ওই দিকে চলে গেল, সিঁড়ির দিকে চলে গেল, তার মানে উপরেই চলে গেছে বাবা। বলছে আচ্ছা, কিন্তু আমি কিন্তু স্পষ্ট একটা ছেলের গলা পেলাম, মনে হলো যেন তোর সাথেই কথা বলছে। আমি বললাম না তো, এরকম তো কেউ নেই। তখন আমার দিদাও বলেছে যে না না, এরকম তো কেউ নেই, কে আসবে ওর সাথে কথা বলতে। তখন মা
ইগনোর করে গেছে জিনিসটাকে, আমাকে স্পঞ্জ আপ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে আমাকে বললো তুই বরঞ্চ শো, আমাদের সঙ্গেই বরঞ্চ শুতে থাক, এখন তোকে আর একলা একলা শুতে হবে না। এবার আমার সত্যি প্রচন্ড অসুবিধা হচ্ছিল শুতে, কারণ শরীরটা ঠিক নেই, তখন একটুখানি ফাঁকা ফাঁকা, একলা শুতে দিলে ভীষণ ভালো, পুরো বেডটা নিয়ে শুলে। এবার দাদু যেহেতু মারা গেছে তখন সবে সবে একদম একটা মাস সবে মাত্র কমপ্লিটও হয়নি পুরোপুরি ভাবে, একদম অক্টোবর মাসের শেষের দিকটাতে, তো সেই জন্য এবার দিদাকে নিয়ে মা শুচ্ছে, বাবাও রীতিমতন একটু যা হয় আর কি, একটা বাড়ির ভিতরে এরকম হয়েছে সিচুয়েশনটা, বাবাও আর কি নিচতলাতেই শোবে। এবার আমি বলি নিচতলাতে শুলে না আমাদের বেডটা বড়ও নেই, সব এক সিঙ্গেল মতন খাট, খুব অসুবিধা হবে, একটাই ডবল বেডের খাট যেটাতে মা আর দিদা শুচ্ছে, তুমি সিঙ্গেল বেডের খাটটাতে শো, আমি বরঞ্চ একলা ওপরেই বরঞ্চ শোবো। আর আমাকে কিন্তু বলেছিল তুমি সিঁড়ি ভাঙবে না, তবু আমি বলেছি যে অসুবিধা নেই, আমি ওপরেই নয় থাকবো, ওপরে আমি শোবো, না হয় অসুবিধা নেই, তোমরা আমাকে ছাড়ো, আমি একলা একলা পারবো। তো এবার বাবা আমাকে বললো যে তুই একটা কাজ কর, আমি বরঞ্চ ওপরে শুয়ে পড়ছি, তুই বরঞ্চ নিচে শো। আমি বললাম না না, আমি ওপরেই শোবো বাবা, তোমার চিন্তা নেই, আমি একদম নিজেই বলেছিলাম জিনিসটা। এবার আমি যথারীতি সেই রাত থেকে তো ওপরেই শোয়া আরম্ভ করেছি একলা একলা। প্রথম প্রথম কিছু অসুবিধা হয়নি গো, একদম ঠিকঠাক মতনই ছিলাম, ভালোই ছিলাম। অক্টোবর মাসটা কেটেছে, নভেম্বর মাসটাও কাটলো, তখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি পুরোপুরি ভাবে। ডিসেম্বর মাস পড়েছে, আমরা ডিসিশন নিলাম যে বাড়িটাতে ভাড়া দিয়ে দেবো, এত বড় বাড়ি, এই 4 জন মতন লোক, আর ভালো লাগছে না, এবার ভাড়া দিয়ে দেবো বাড়িটা, নিচতলাটা ভাড়া থাকুক, আর ওপরতলাটাতেও তো বিশাল বড় বড় 2টো রুম, একটা বাথরুম, তার সাথে একটা কিচেন, আর আলাদা মিটারও করা আছে, ভাড়া দেওয়ার মতনই আমাদের বাড়িটার সিস্টেমটা পুরো করাই ছিল প্রথম থেকেই। আমরা বললাম যে ভাড়াটা দিয়ে দিলে ভালো হয়, একটা ইনকামও হবে, আর একলা একলা থাকাটা, তারপরে আমার আবার তখন আস্তে আস্তে করে মানে খুলছে, কলেজ থেকেও ফোন এসে গেছে যে আমাদের কলেজটা ওপেন করে দেবো, আপনি কবে আসবেন, খবরও নিয়েছে। আমি বলেছি যে আমার এরকম শরীরটা খারাপ হয়েছিল, অপারেশন হয়েছিল, তো আমি এখন যেতে পারবো না, রেস্টে থাকো, একদিন থাকতে হবে, তারপরে যেতে হবে। বলছে ঠিক আছে তাহলে অনলাইন ক্লাসটাই কন্টিনিউ করো। তো এবার মা ডিসিশন যেটা নেয়, তো আমি ডিসিশন নিই যে ভাড়া দেবো, এবার একটা অ্যাডভার্টাইজমেন্টও দিতে হবে। পাড়াপড়শিকে বললে কি বলতো, ম্যাক্সিমাম আমাদের বাড়িগুলোতে মানে ওখানে যে কটা বাড়ি আছে সকলেরই ভাড়া থাকে, এবার সকলেই ভাবে কি একটা ভালো ভাড়াটে পেলে ভালো হয়, নিজেদের একটা বিজনেস, ওরা কেউ ভালো ভাড়াটে দেবেও না আমাদেরকে, তো নিজেদের জিনিস নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে। তো আমি ডিসিশন নিলাম ফেসবুকে সমস্ত জায়গাতে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবো যে বাড়িতে ভাড়া চাই এরকম বলে। আর ওয়েলএক্স বলে একটা অ্যাপ আছে, হয়তো তুমি জানো, ওয়েলএক্সও আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিই। এবার ওখান থেকেও অনেকে ফোন করেছে, এসেওছে দেখতে, দেখতে এসেই বলে কি ও এই বাড়িতে তো আমরা ভাড়া থাকবো না, আপনাদের পাশের বাড়িটা তো ভুতুড়ে, একদম ডাইরেক্ট বলছে ভুতুড়ে। এবার আমি শুনেছি যে পাশের বাড়ির যারা অ্যাকচুয়াল যারা লোক ছিল, যাদের বসত বাড়ি ছিল, তারা কোনো না কোনো কারণে মারা গেছে, এক্স্যাক্টলি আমি জানতাম না তখন অব্দি। আচ্ছা না না ভুতুড়ে কেন হবে, বলছে না এই বাড়িটা অনেকেই কিনেছে কিন্তু কেউ আলটিমেটলি এসে থাকতে পারেনি, এই পাশের বাড়িটাতে গন্ডগোল আছে, এই বাড়িটাতে যারা ভাড়াও থেকেছে আগে আপনাদের পাশের বাড়িতে, তাদের খুব ডিস্টারবেন্স হয়েছে, তাদের জীবনে খুব সমস্যাও এসেছে, আপনি জানেন না, আপনারা জানেন না, আমরা আপনাদের বাড়িতে থাকবো না, কারণ পাশের বাড়ির ভূত যদি আবার আপনাদের বাড়িতে ঢোকে, এইরকম ভাবে ডাইরেক্ট বলছে। আমি না শুনে আমার খুব বিরক্ত লেগেছে, আর তারপরে সত্যি সেই সময় সব সিচুয়েশন যাচ্ছে, দিদারও মন মেজাজটা ঠিক নেই, এগুলো শোনার পরে আরো বেশি খারাপ লাগে, যা হয় আর কি। আমি বলছি কি হচ্ছে, এগুলো তো ঠিক হচ্ছে না। তো আমি এগুলো ভাবতে ভাবতেই একদিনকে হঠাৎ করে এরকম শুনছি, কয়েকদিন ধরে 3-4 দিন টানা এরকম হচ্ছে ঘটনাগুলো, একটার পর একটা লোক আসছে, দেখে যাচ্ছে, বলে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা। আমার এখনো মনে আছে সেদিনকে না রবিবার ছিল, আমি ব্রেকফাস্ট করছিলাম সকালবেলা, তো একজন বয়স্ক মতন একজন ভদ্রলোক, উনি ওনার ছেলেকে নিয়ে আমাদের নিচতলাটাতে দেখতে এসেছেন। উনি দেখেই না আমাকে বলছে, আমি খেতে বসেছি, তো খাবার দাবার খেয়ে কমপ্লিট করে আমি নিচে নেমেছি, নামার পরে উনি আমাকে বলছে যে তোমাদের পাশের বাড়িতে যেই জিনিসটা আছে না, ওই জিনিসটা না এই বাড়িতে যেন কয়েকদিন পরে আসবে। আমি বলছি হ্যাঁ, আমি না অবাক হয়ে গেছি শুনে জিনিসটা। উনি বলছে যে হ্যাঁ,
আসবে, আর আমরা না এই বাড়িতে ভাড়া থাকবো না, তোমাদের বাড়ি ভালো কিন্তু আমরা এই বাড়িতে ভাড়া নেব না। তখন আমি বলছি কেন ভাড়া নেবেন না কেন? বলছে না ভাড়া নেব না, তার কারণ তোমাদের ওই যে বললাম ওই বাড়িতে যে জিনিসটা আছে এই বাড়িতে ঢুকবে। আমার ওটা শোনার পরে এত মাথা গরম হয়েছে, আমি নিতেই পারিনি জিনিসটা। আমি না নিতে পেরে না, আমি বারান্দার পিছনে যেখানে আমার দাদু বসে বসে খবর পড়তো বা দেখতো ফেকতো, আমি ওই জায়গাটাতেই বসেছি। ওই জায়গাটাতে ওই উঠানের ওই ওখানে একটা আমাদের ট্যাঙ্কি মতন আছে, ট্যাঙ্কিটার উপরে স্ল্যাবের মতন করে দেওয়া আছে পুরো সিমেন্টের, ওখানটাতে বসে আমি রীতিমতন বলছি যে কি আছিস রে ভাই পাশের বাড়িতে, কে আছিস? সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিস, এখন আমাদের বাড়িতে ভাড়া ঢুকতে দিবি না? আমাদের বাড়ির পরিস্থিতিটাও খারাপ যাচ্ছে, এরকম ধরনের কি ভাবছিসটা কি? কে তুই? আমাকে একদিন দেখা দিস তো, তোকে আমি দেখতে চাই। আমি মনে মনে না রীতিমতন বলেছি জিনিসটা, আমি কিন্তু চিৎকার করে প্রকাশ্যভাবে কথাটা বলিও না, মনে মনে বলেছি জিনিসটা। এবার বলেছি, বলার পরে তো ভুলেও গেছি, অত আমার মাথাতেও নেই। আমি দুপুরবেলা যখন খাচ্ছি তখন আমি দিদাকে বলছি যে কি ব্যাপারটা বলো তো, তোমাদের পাশের বাড়ির এগুলো সব ভুতুরে বলে যাচ্ছে, যত লোক আছে তারাই বলছে ভুতুরে ভুতুরে। তখন বলছে কিচ্ছু না রে বাবা, কিচ্ছু নয়, এগুলো তুই মাথায় নিস না, তুই খাওয়া দাওয়া করে শো, বিশ্রাম কর, তোর শরীরটা ভালো নেই। আমি বলছি না না, তুমি আমাকে বলো না কি ব্যাপারটা আছে পাশের বাড়িতে। বলছে কিচ্ছু নয় বাবা, তুই রেস্ট নে, তুই ঘুমা। এবার আমি তো যথারীতি দুপুরবেলা তোমাকে বললামই, আমি ওপরে শুতাম, সবাই নিচে শুয়ে আমি ওপরে শুই একলা। এবার আমার একটা ব্যাপার ছিল কি, আমি না জানলাটা বন্ধ থাকলেও আমি দরজাটা খোলা রাখতাম। আমার রুমের দরজা যেটা হচ্ছে গিয়ে বারান্দার সাথে, দোতলার বারান্দার সাথে যেটা কানেক্টেড, সেই দরজাটা আমি খোলা রাখতাম। আমি বিছানায় দুপুরবেলা তো শুয়েছি, দরজা ফরজা খুলেই শুয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি দুপুরবেলাটা। রাত্রিবেলাও না আমার খেয়াল নেই, আমি দরজাটা সেদিনকেও খুলেই রেখে দিয়েছিলাম। আমি দরজা খুলেই শুই, আর সেদিনকেও আমি দরজাটা খুলেই রেখেছিলাম। মা আমাকে বলে দিয়েছিল যে তুই কিন্তু দরজাটা না বন্ধ করে শুস, রাত্রিবেলা তো, রাত্রিবেলা শীতের রাত, ঠান্ডা ঢুকবে, তুই কিন্তু দরজা বন্ধ করে কিন্তু শুস, তুই কিন্তু দরজা না দিয়ে কিন্তু শুস না। আমার সত্যি খেয়াল ছিল না যে দরজাটা দেওয়া হয়নি। আমার মনে আছে রাত্রিবেলা আমি ঘুমাইনি, দুপুরবেলা যেহেতু ভালোই ঘুম দিয়েছিলাম, ঘুমাইনি, আমি ফোন ঘাঁটছিলাম, বসে বসে ফোন ঘাঁটছি, তারপরে শুয়েও পড়েছি। আমার মশারি টাঙিয়েই আমি শুতাম ঘরে, এখনো মশারি টাঙিয়ে শুই, মশারি টাঙিয়ে শুতাম। মশারি টাঙিয়ে শুয়ে আমি না ফোন ঘাঁটছি বসে বসে। আর রাত্রিবেলা তখন বাজে হচ্ছে গিয়ে 12:40, টাইমিংটা ঘড়িতে এখনো মনে আছে আমার, 12:40 বাজে। কান্নার আওয়াজ, একটা মহিলার গলা, বেশ ভালো মতন ভাবেই কাঁদছে। মানে শুনতে শীতের রাত পাচ্ছি পুরো তো, ব্যাপারটা। হ্যাঁ পুরো শুনতে পাচ্ছি স্পষ্ট। শীতের রাত তো, পুরো নিস্তব্ধ, ফ্যান চললে যেরকম চট করে শোনা যায় না গরমকালে, শীতের রাত পুরো নিস্তব্ধ, সবকিছু বন্ধ, ফ্যান কোনো আওয়াজ নেই, পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি কি খুব জোরে জোরে, এই আওয়াজটা খুব জোরে জোরে হচ্ছে। এবার তার সাথে কিছুক্ষণ, মানে মিনিট 2-ও হয়নি, মিনিট 3 হয়তো কেটেছে, আমাকে কেউ ডাকছে, আমার গলার আওয়াজ, মানে পুরো একদম ভালো মতনই গলার আওয়াজটা পাচ্ছি, একটা মহিলার গলার আওয়াজ, আমার নাম ধরে, মাম্পু, এ মাম্পু, কোথায় তুই? বাইরে আয়, আমি দাঁড়িয়ে আছি তোর জন্য। তুই যে আমাকে বললি সকালবেলা যে তুই আমাকে দেখতে চাইছিস, আয় বাইরে আয়। ঠিক হাসিটা না পুরো আমার কানের ভিতরে লাগছে, আর আমার মনে হচ্ছে কি তখন শরীরটা পুরো ঠান্ডা হয়ে আসছে, পুরো জুবুথুবু হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আমার হাতের ভিতরে ফোনটা ছিল, আমার কি মনে হয়েছে আমি একটা মাকে ফোন করব না আমি টেক্সট করবো, আমি বুঝতে পারছিলাম না। প্রথমে আমি মাকে টেক্সট করেছি হোয়াটসঅ্যাপে, মা অনেক রাত অব্দি জেগে থাকতো। এবার একটা ব্যাপার বলছি, আমার মায়ের না, যেহেতু দাদুকে 100% আমার মাই দেখেছে, আমার মা অনেক রাত অব্দি জেগে থাকতো, অনেক রাত অব্দি, প্রায় বলতে পারো 2টো থেকে 3টে অব্দি উনি জেগেই থাকতেন, সারা রাতই উনি কভার করে ফেলতেন। আর দেখতে যেত আমার দাদুকে উঠে, যে দাদু ঠিক আছে কিনা, আবার দিদাকে দেখতো,
আবার তার সাথে সাথে আমাকেও দেখতো যে আমি ঠিক আছি কিনা। এটা সারা রাত উনি করতেন। তো আমার মা জেগেই থাকতো, তখন অব্দিও একই অভ্যেসে একটা পরিণত হয়ে গেছে। এবার আমার মা আমাকে দেখেছে আমার টেক্সট, আমি লিখেছি যে মা একটু ওপরে আসবে, আমার খুব অসুবিধা হচ্ছে। এবার আমি যেহেতু তখন সবে সবে অপারেশনও হয়েছে, শরীরটাও ঠিক যাচ্ছে না, মা তড়িকি মড়ি করে উপরে এসছে। যেই মা উপরে ঢুকেছে, অ্যাজ ইউজুয়াল কান্নাটা পুরো বন্ধ, গলার আওয়াজ ফলার আওয়াজ কিচ্ছু নেই, পুরো নিস্তব্ধ সবকিছু। আমার মা আমাকে বলছে কি হয়েছে তোর, তুই আমাকে ডাকলি, টেক্সট করলি, এরকম ভাবে কি অসুবিধা হচ্ছে? আমি বললাম মা আমি না শুতে পারছি না, আমার ভয় লাগছে। বলছে কেন, কিছু হচ্ছে, প্রবলেম হচ্ছে বাবা? আমি বললাম না না, আমি ভয় পাচ্ছি মা, আমি শুতে পারছি না, তুমি আমার কাছে একটু শোবে। আমি কিন্তু বলিনি কি ব্যাপারটা হয়েছে। তখন মা বললো ঠিক আছে, আমি শুচ্ছি না হয় তোর সাথে। তো মা আবার নিচে বাবাকে ফোন করে বলে দিল যে তুমি একটু মাকে দেখে রেখো, মা তো ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে, তুমি একটু দেখে রেখো মাকে, আমি মামপুর কাছে আজকে শুয়ে পড়ছি, মামপুর শরীরটা ভালো যাচ্ছে না। তো বলে মা আমার পাশে যে শুয়ে পড়েছে, আর কিছু হয়নি, আমি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা না আমি খুব তাড়াতাড়ি ভোরেই উঠে পড়ি, আমার অনলাইন ক্লাসটাও শুরু হয়ে যেত যেহেতু। আমার মনে আছে 6:15 বাজে, ঠিক আছে। আমার মা বলছে যে উঠে পড়বি না, উঠে পড়, তোর বাবাও তো বেরিয়ে গেল, কাজে বেরিয়ে গেল, তুই উঠে পড়, আজকে কি খাবি বল। আমি বললাম যা ইচ্ছে তাই বানিয়ে দাও, আমি ক্লাসে বসে যাবো মা, আমার ক্লাস চলবে তো, আমার ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিও। বললো ঠিক আছে, খিদে পেয়েছে? বললাম না খিদে পাইনি, সবে তো উঠলাম, খিদে পাইনি, কিন্তু তুমি তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিও, আমার ভালো লাগছে না শরীরটা। কেন জানি না সেদিনকে রাত্রিবেলার ঘটনাটা হওয়ার পর থেকে না শরীরটা মানে খারাপ লাগছে, কিরকম একটা টেনশন হচ্ছে প্রচন্ড পরিমাণ। আগেও একটা এরকম ঘটনা ঘটেছে, ফেস করে এসছি তো এরকম ভাবে, সেজন্য বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। তখন মা তো বলে নিচে নেমে গেছে, তখন 6:40 হয়ে গেছে। এই সমস্ত কথাবার্তা বলে ফেলে মা যেহেতু নিচে নেমে গেছে, 6:40 হয়েছে। আমি জানলাটা না খুলছি, দরজাটা না খোলাই ছিল, সেদিনকে দরজাটা আমার বন্ধও হয়নি, দরজাটা সারা রাতই সেদিনকে খোলা ছিল। মা এসে যাওয়ার পরেও মা খেয়াল করলো মা আর বন্ধ করেনি, সারা রাত্রি দরজা খোলা ছিল। আমি জানলাটা খুলছি, আমার বেডের পাশেই জানলাটা খুলেছি কৌস্তব, পাশের বাড়ির ছাদটা আর আমার বাড়ির জানলাটা একদম দেখা যায়। ওটা একতলা বাড়ি তো, তো দোতলার ছাদটা মানে দোতলার ঘরে আমি আছি। এবার ওদের যেহেতু একতলা বাড়ি, ছাদ আর আমার জানলাটা পুরো একদম সামনাসামনি, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি কি একটা মহিলা ছাদটার ভিতরে ওই দিকটাতে অপোজিট দিকে আমার পিছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর চুলটা নিয়ে না খেলা করছে। আমি দেখতে পাচ্ছি, দেখতে দেখতে না আমি এক মনে ওকে যেহেতু দেখছি, আমি তারপরে যে জিনিসটা দেখলাম কি বলতো, একটা সেকেন্ডের ভিতরে না ওর বডিটা কিন্তু যেরকম ভাবে দাঁড়িয়েই আছে, জাস্ট ঘাড় থেকে মাথাটা ঘুরে গেল পিছন দিকে। আমি দেখেই আমি না কিছু যে বলবো বা কিছু করবো, আমি পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি জানলাটা খুলে হাতের ভিতরে হাতটা গ্রিলের ভিতরে দাঁড়িয়ে আমি দেখছি মাথাটা পুরো ঘুরে গেল পিছন দিকটাতে, আর ওই রকম শরীরটা নিয়ে না আগিয়ে আমার দিকে চলে আসছে, পুরো আগিয়ে আমার দিকে চলে আসছে। দেখতে দেখতে যেই ওটা আমার জানলার দিকে এসছে, আমি পুরো একদম পড়ে গেছি। আমার আর কিচ্ছু মনে নেই তারপরে কি হয়েছে, কিচ্ছু মনে নেই। আমি উঠেছি, আমার দিদা আমাকে ডেকেই যাচ্ছে, কি হয়েছে, ওঠ। আমি এরকম শব্দ পাচ্ছি, আমি উঠে বলছি যে আমার কিছু বলারই নেই, আমি আর নেই, আমি থাকবো না, আমি বাড়িতেই থাকবো না, আমি এরকম করে যাচ্ছি পুরো। আমার দিদা বলছে যে কি হলো, কি দেখেছিস তুই, কি হয়েছে বাবা? ঘটনাটা ঘটেছে 6:40 থেকে 45 মধ্যে আমার সঙ্গে, আর আমি উঠেছি তখন বাজে 9টা, সকালবেলা 9টা বেজে গেছে। অতক্ষণ আমি ফেইন্ট অবস্থায় পড়ে আছি, এমন অবস্থা। নিচে আমাদের পাশের বাড়িতে, যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়ির নয়, তার পাশে যে একটা বাড়ি ছিল, সেইখানে না একটা ছেলে থাকতো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, ওর নাম ছিল মনোজ।
মনোজকে ডেকে পাঠানো হয়েছে। মনোজ এসে রীতিমতন ও বলছে যে ডাক্তার ডাকতে হবে বাড়িতে। ও ডাক্তারকে ডেকে নিয়ে আসতে গেছে, এমন অবস্থা। আমার ততক্ষণে হোশ এসে গেছে। ডাক্তার এসে আমার হাতটা রীতিমতো নিয়ে বলছে ও তো ভয় পেয়েছে কোনো কারণে মনে হচ্ছে, ওকে দেখুন আপনারা, আর আমি ওষুধ দিয়ে গেলাম, ওষুধটা খাওয়ান, আশা করছি ঠিক হয়ে যাবে। আর ওকে না একলা রাখবেন না, কারণ বাড়িতেও আপনাদের এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, দাদুকে হারিয়েছে, হয়তো মন মেজাজটা ঠিক নেই, এরকম বলেছে। ও অ্যালোপ্যাথিক যেহেতু ছিল, সেই জন্য অ্যালোপ্যাথিক ডাক্তারকেই ডেকে নিয়ে এসছে। আমি যে ডক্টরের কাছে গেছিলাম, মুসলিম যে ডাক্তার তোমাকে বলেছিলাম একদম প্রথমে, উনি কিন্তু হোমিওপ্যাথিক ডক্টর। আর উনি সেই সময়টা ছিলও না বোধহয়, ওনাকে পাইনি, সেই জন্য আরেকজন ডক্টর আছে, ডক্টর ঘোষ বলে, আমাদের পাড়াতেই, ওনাকে ডেকে নিয়ে এসেছিল। তো উনি ওটা দেখার পরে আমাকে বলে দিয়ে যখন চলে যায়, আমাকে আমার দিদা বলে যে কি হয়েছে এবার তুমি আমাকে বলো, পুরো কথাটা বলো তুমি আমাকে, নইলে তোমার শরীর এরকম ভাবে ভাঙছে আর আমাদের বাড়ির এরকম পরিস্থিতি, তুমি আমাকে বলো ব্যাপারটা কি হয়েছে। তখন ওনাকে আমি পুরো জিনিসটা বলি, আমার সাথে কি কি ঘটেছে। উনি ওটা শোনার পরে আমাকে বলে যে তুমি এটা কি করেছো, তুমি তো এটা বিশাল বড় অন্যায় কাজ করে ফেলেছো, তোমার এগুলো বলা উচিত হয়নি বাবা। আমি বলছি কেন, এটা কেন উচিত হয়নি? কারণ এ তো ঠিক নয়। কোন যুগে কে কি ঘটেছে না ঘটেছে আমি জানি না, ব্যাপারটা কি ওই বাড়ির ঘটনাটা, কিন্তু যে কোনো লোক আসছে এরকম ভাবে বলে দিয়ে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। না, এটা আমাদের সমস্যা হচ্ছে, ভাড়াটে না পেলে আমাদের একটু ইনকাম হবে না, তারপরে বাড়ির অবস্থাটা এরকম সিচুয়েশন যাচ্ছে। আর আমার দাদু যেহেতু সরকারি কর্মচারী ছিল, উনি সেন্ট্রাল গভর্নমেন্ট বিএসএনএল এ চাকরি করতেন, ওনার পেনশনটাও তো তখন পাওয়া যাবে না, না সদ্য মারা গেছে, কয়েকটা মাস টাইম লাগবে, পোস্ট অফিসে গিয়ে চিঠি দিতে হয়েছে, সমস্ত কিছু ওরা চেকিং করে নিয়ে তারপরে না ওনাকে পেনশন দেবে। পেনশনটা পাবে, সব কটা মাসেরই পেনশন পেয়ে যাবে, কিন্তু একটু লেট হবে, 4-5 মাস পরে পাওয়া যায় জিনিসটা। তো আমার দিদা তখন অব্দি পেনশন ঢোকেনি। এবার আমাদের একটা ইনকাম লাগবেই, কারণ একজনের উপরে পুরো সংসারটা চলতে পারছে না। আর আমার দিদা প্রচন্ড পরিমাণে অসুস্থ, ওদের খুব কড়া ডোজের ওষুধ চলে, বেশ ভালো ভালো ডাক্তার ওনাদেরকে দেখাতে হয় আমার দিদাকে। সেই কারণে আমাদের একলার পক্ষে, বাবার পক্ষে সংসারটা পুরো টানাও সম্ভব হচ্ছিল না। সেই কারণে আমাদের ভাড়াটে লাগতোই, একটা জরুরি খুব ভাবে এই জিনিসটা। আর পুরো পাড়াটা কোভিডের পরে কেউ কারোর সাথে কথা বলে না, চুপচাপ হয়ে থাকে, পুরো নিস্তব্ধ এমন অবস্থা। সেই কারণে আমরা চাইছিলাম একটা ইমিডিয়েট ভাড়াটে। তো বলার পরে দিদা তখন বলছে যে ওই বাড়িটা যাদের ছিল তারা আসলে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা। ভদ্রলোকের একটা ব্যবসা ছিল, আর উনি বেশ ভালোই ইনকাম করতেন মাস গেলে। 2 মেয়ে ছিল ওনার, বড় মেয়ে ছোট মেয়ে। 2 মেয়েকেই খুব ভালোভাবে মানুষ করেছে, ভালো স্কুল থেকে পড়াশোনা করিয়েছে। তবে ওনার যে ওয়াইফ ভদ্রমহিলা খুব রাগী আর খুব কঠোর প্রকৃতির মানুষ ছিল। উনি ওনার স্বামীকেও ওঠাতেন বসাতেন, মেয়ে দুজনকেও যেরকম ভাবে বলবে ওরকম ভাবেই চলতে হবে, নইলে উনি বাড়িতে থাকতেই দেবেন না। ওনার স্বামীকে ধরে উনি পিটাতেন, ওনার মেয়েদেরকে উনি পিটাতেন। উনি খুব সাংঘাতিক ধরনের মহিলা ছিলেন। ওনার 2 মেয়ে নিজেরা বয়সকালে দেখাশোনা করে নিয়ে, প্রেম করে নিয়ে, পালিয়ে গিয়ে বিয়ে করাতে উনি সেই জিনিসটা না সহ্য করতে পেরে উনি ওনার 2 মেয়েকে বলেই দিয়েছিল যে আমি তোদের মুখ দর্শনও করবো না, আর তোরাও আমার এই বাড়িতে কোনোদিনও আসবি না, উনি বলেই দিয়েছিল। তারপরে ওনার 2 মেয়ে যেহেতু আসা বন্ধ করে দেয়, বিয়ে হয়ে যায়, ওরা চলেও যায় নিজেদের মতন, আসে না। ওনার স্বামীকে রীতিমতন উনি টর্চার করতেন, খেতে দিত না স্বামীকে। স্বামী সমস্ত কিছু নিয়ে আসতো বাজার ঘাট করে, উনি খেতে দিতেন না। উনি রীতিমতন স্বামীকে টর্চার করতেন, সারা দিন রাত গালাগালি করতেন, চেঁচামেচি করতেন, মারধর করতেন। সমস্ত পাড়া প্রতিবেশী সবাই আমরা জানতাম এগুলো। আমি তো আর জানি না, আমার মা দেখেছে, আমার মামা দেখেছে, আমার দাদু দিদারা দেখেছে, আমি তো তখন হইনি, আমি জানি না এসব জিনিসপত্র। আমার দিদা আমাকে এগুলো বলছে, আমি শুনছি তখন। এবার রীতিমতন আমি এগুলো শোনার পরে আমি বলছি এইরকম, বলছে হ্যাঁ খুব সাংঘাতিক ছিল। তারপরে এগুলো হওয়ার পরে, এটা 1995 এই ঘটনাটা, উনি যখন মারা যায় তখনের ঘটনা এটা। আমার
দাদুকে আগের দিন রাত্রিবেলা এসে উনি বলেন যে সরকারদা, আমার দাদুর হচ্ছে কি নিতাই চন্দ্র সরকার ওনার নাম ছিল, সবাই সরকারদা বলেই ডাকতো, সরকারদা আপনি না কালকে অফিস যাবেন না, হ্যাঁ আপনি কিন্তু কালকে বাড়িতে থাকবেন, আমার খুব দরকার থাকবে আপনাকে। তখন আমার দাদু বলেছিল যে কেন, কিসের দরকার আপনার? বলছে না না আপনি থাকবেন, আমার কালকে আপনাকে দরকার আছে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি কালকে না হয় থাকবো। এবার উনি একটু কিরকম হয়েও গেছিল, একটু পাগলি পাগলি গোছেরও হয়ে গেছিল। 2 মেয়ে চলে গেছে, সারাদিন না স্বামীকে টর্চার করতো, স্বামীও অত পাত্তা দিত না, উনি একটু কিরকম হয়ে গেছিল, একটা ভালো ছিল না, ঠিক মতন পরিস্থিতিতে উনি চলছিলেন না। পয়সা থাকলে যে মানুষ সুখী হবে তার তো কোনো মানে নেই, এটাই হচ্ছে তার প্রমাণ। পয়সা থাকতেও উনি কোনো রকম ভাবে কোনো কিছু ভোগও করতে পারেনি ঠিক মতন, তার সাথে সাথে উনি পুরো একদম নিজের জীবনটাও নষ্ট করেছে, তার সাথে ওনার সাথে যারা থাকতেন তাদেরও জীবন পুরো নষ্ট করে দিয়ে গেছে। উনি রাত্রিবেলা কি খেয়েছে আজ অব্দি সেটা আমরা কেউ জানি না, ওটা একটা রহস্যই রয়ে গেছে। কি যে খেয়ে উনি তা করেছিলেন। সকালবেলা উনি খুব ভোরে উঠে পড়তেন, উনি ওঠেননি, ওনার স্বামী সকালবেলা উঠে বাজারের ব্যাগ নিয়ে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যায়। আর উনি যখন বেরোতেন উনি রোজ 3 তালা বন্ধ করে না বারান্দার ভিতরে চাবিটা ছুঁড়ে দিয়ে চলে যেত, যাতে ওনার ওয়াইফ সকালবেলা উঠে চাবি নিয়ে নিতে পারেন, উনি যখন এসে যখন ডাক দেবেন তখন ওনার ওয়াইফ খুলে দেবেন। এবার উনি তো সকালবেলা যথারীতি ওরকম চাবি ছুঁড়ে দিয়ে বেরিয়ে চলে যায়। উনি ফিরে এসে ওনাকে ডাক দিচ্ছেন, নাম ধরে ধরে ডাকছেন, উনি কিছুতেই সাড়া দিচ্ছেন না। এবার যথারীতি চিৎকার চেঁচামেচি করে পাড়া প্রতিবেশী জড়ো করেছে। আমার দাদু দৌড়ে গেছে, এবার দরজা ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হওয়াতে ওনাকে দেখা গেছে উনি পুরো পটি করে দিয়েছে, মুখ থেকে পুরো গ্যাজলা না রীতিমতন উনি মুখ থেকে রক্ত উঠে মাটিতে শুয়ে আছেন, এমন অবস্থা, চোখ দুটো পুরো হা করে খোলা। ওইরকম অবস্থাতে ওনাকে পাড়া প্রতিবেশীরা, ওনার স্বামী রীতিমতন দেখতে পেয়েছে। ওনাকে হসপিটালেও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ উনি মারাই গেছে। আমাদের তখন পাড়াতে একজন ডাক্তার ছিলেন, উনি এসেই বলেছেন যে ইনি তো মারাই গেছেন, আর অনেকক্ষণ হয়ে গেছেন ইনি মারা গেছেন। রীতিমতন 7-8 ঘন্টা তো হয়েই গেছে, তার থেকে বেশি ছাড়া কম নয়। আর পচছে, আস্তে আস্তে করে বডিটা পচছে রীতিমতন, দেখুন পচছে জিনিসটা, আপনি জিনিসটা দেখুন কিরকম হচ্ছে। তো এগুলো হওয়ার পরে না ওনার স্বামী এতটাই ভেঙে পড়েছিল যে কিছু বলার মতনই নয়। তারপরে আমি এটা পুরো শোনার পরে আমি দিদাকে বলি যে তারপরে কি হয়। দিদা তখন বলে যে ওনাকে তো তারপরে যথারীতি পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গিয়ে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট লিখিয়ে নিয়ে গিয়ে ওনার শেষ সংস্কার সবাই মিলে করার পরে ওনার স্বামী প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। আর পাড়া প্রতিবেশীরা ওনার মেয়েদেরকেও খবর দেয়, মেয়েরাও আসে। 2 দিনও যায়নি, স্বামী রীতিমতন মাথা ঘুরে পড়ে গিয়ে খুব শরীর খারাপ হয়ে যায়। তো মেয়েরা বলে যে আমরা তো থাকতে পারবো না সমস্ত সংসার ফেলে, তুমি পরিচারিকা আমরা রাখছি, তুমি পরিচারিকা নিয়ে থাকো। কি করবে বলো বাবা, কিছু করার তো নেই। তো পরিচারিকাকে নিয়ে উনি 2 দিন না 3 দিন সবেমাত্র কেটেছে উনি থাকছেন। পরিচারিকা একদিনকে রাত্রিবেলা, পরিচারিকাটা সারাদিন সারা রাতই থাকতো, 24 ঘন্টার জন্য পরিচারিকাকে রাখা হয়েছিল। পরিচারিকাকে রেখেছে যে পরিচারিকা একদিনকে ওনার সমস্ত কিছু কাজকর্ম করে দিয়ে বাথরুমে যেতে গেছে, বাথরুমে যেতে গিয়ে ভয়াবহ একটা চেহারা দেখেছে। একটা মহিলা ঘাট থেকে পুরো শরীরটা পিছন দিকটা দাঁড়িয়ে, ঘাটটা থেকে পুরো পিছন দিকটা মুড়িয়েছে মাথাটা। আর মাথাটাতে যেটা আমি দেখতে পেয়েছি সেই পরিচারিকাও সেম জিনিসই দেখতে পেয়েছে। সেটা আমার দিদা বলার পরে আমিও তখন বলেছি যে আমি কি দেখতে পেয়েছিলাম। বাদিকের মুখের বাদিকের পোর্শনটা কঙ্কাল, কিচ্ছু নেই, মাংস সব উবে গেছে। হ্যাঁ, আর ডান দিকের পোর্শনের চোখ নেই, বুকের ভিতরে চোখ, যেটা পরিচারিকা দেখতে পাচ্ছে।
আমিও সেই সেম জিনিসটাই দেখতে পেয়েছি সকালবেলা। আর তোমাকে যেটা বললাম, বাদিকের পোর্শনের মুখের মাংস ফাংস কিছু নেই, পুরো কঙ্কাল। ওনার বডি যখন উঠিয়ে নিয়ে যখন হচ্ছিল শ্মশানে, একটা দরজার ভিতরে ওনার মাথাটা সামহাউ লেগে গেছিল, পুরো মাংস খসে পড়ে গেছিল, মানে হাড় দেখা যাচ্ছিল ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি এই জিনিসটা শোনার পরে ভালো মতনই বুঝতে পারি কি ঘটছে। ওকে। এবার শোনার পরে আমি বলি যে এ তো আর কিছু করার নেই, যা ঘটেছে আমার সঙ্গে বা যেটা ঘটছে। তখন দিদা বলে, তোকে আর একলা শুতে হবে না, তুই নিচেই শুবি আর আমাদের সঙ্গেই শুবি, তোকে একলা শুতে হবে না আর সাহসিকতা দেখাতে হবে না, আর দেখছি আমি কি করতে পারি। এবার আমার দিদারা না, আমার দিদা, আমার মা, এরা সবাই হচ্ছে কি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত। আর আমার দিদা খুব স্ট্রং, ভীষণ স্ট্রং অর্ডার একজন মানুষ। উনি অনেক কিছু জীবনে ফেস করেছেন, কিন্তু ভয় ভয় পেলেও না উনি কিছুতেই বুঝতে দেন না যে ভয়ে আমি আছি, ভয় পাচ্ছি বা কিছু। উনি আমাকে একটাই কথা বলে দেয়, তুই আমার সঙ্গে শুবি, আমার সঙ্গে থাকবি, আমি দেখতে চাই তোকে কি করে না করে, আমি তো আছি তোর সঙ্গে, আমি বুঝে নেব। তো বাবা তো সবই শুনতে পায়, সবই জানতে পারে আমার বাবা এই ঘটনাগুলো হওয়ার পরে। বাবা বলছে যে তোকে এগুলো বলতে কে বলেছিল, এত পাকা হয়ে গেছিস তুই, একটা ঘটনা তো ঘটিয়ে এসেছিস বাইরে থেকে, আবার এখানে এসেও একটা ঘটনা ঘটাচ্ছিস। আর আমি তো জানতাম না পাশের বাড়িতে এরকম একটা ঘটনা আছে। তখন দিদা বলেছে যে এটা তো আমি তোমাদের আগেও বলতে চেয়েছি। এটা ঠিক, দিদা অনেক সময় না বলতে চেয়েছিল আমাদেরকে। আমার মনে আছে দিদা আমাকে একবার বলছিল যে শোন, তুই পাশের বাড়ির ওই উঠানে উঠবি না। আমরা আসলে ছোটবেলাতে খেলাধুলো করতাম, তো পাঁচিল ডিঙিয়ে ডিঙিয়ে এই বাড়ি ওই বাড়ি লোকাচুরি খেলতাম। তো একবার আমি পাশের বাড়িতে ঢুকে গেছিলাম পাঁচিলটা ডিঙিয়ে। তখন আমাদের দিদা বলেছিল যে পাশের বাড়িতে ঢুকবি না, পাশের বাড়িতে ভূত আছে, ছোটর সময়। তো আমার দাদু এটা শুনে দাবার দিয়েছিল, বলেছিল এই সমস্ত আজেবাজে কথাবার্তা বলবে না, ছোট মানুষ ভয় পাবে। তো এবার যদি আমি জানতাম কিছু একটা ব্যাপার আছে, আমি হয়তো আমার এই পরিস্থিতিটা হতো না সেদিনকে যা ঘটেছে আমার সঙ্গে, বা যা ঘটে চলেছিল তারপর থেকে। তো এটা হওয়ার পরে সেদিনকে তো আর কিছু হয়নি, এটা তো সকালবেলা ঘটলো আমার সঙ্গে। আমি সেদিনকে রাত্রিবেলাটা দিদার সঙ্গেই ছিলাম, সারাদিন দিদার সাথেই ছিল, রাত্রিবেলাও ছিল। আর পরের দিনও কিছু হয়নি। তার পরের দিন আমার মনে আছে আমার দিদাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবে মারা। আমাকে বলেছে কি যে তুই নিচতলাতে থাকবি, একলাই থাকিস, কারণ তখন কি বলতো, একটা গাড়িতে করে দিদাকে নিয়ে মা আর বাবা যাবে, তো আমাকে নিয়ে যাওয়া মানে হসপিটালে নিয়ে যাবে, তখন সমস্ত কোভিড পেশেন্ট ভর্তি, এই নাকের ভিতরে মাস্ক ফাক্স পরে যাওয়ার, আমার সবে সবে তখন সার্জারিও হয়েছে, সেই কারণে বাবা মা চাইনি আমাকে নিয়ে যেতে। আর এটাও জানে যে ওরকম একটা ঘটনা ঘটেছে, বাড়িতে একলা রেখে যাওয়াটাও বিপদ, কিন্তু তবুও কিছু করার নেই যেহেতু, সেই কারণে আমাকে বলেছিল তুই বাড়িতেই থাকিস, আর যে কোনো কেউ ডাকলে তুই কিন্তু বেরোবি না, আর আমাদের গলা করেও কিন্তু ডাকতে পারে তোকে। আমার মা এটা বলেছিল, তুই কিন্তু বেরোবি না, তুই কিন্তু ঠাকুরের ফটোটা নিয়ে তুই বিছানার উপরেই বসে থাকবি আর জোরে টিভি দিয়ে রাখবি, তোকে যদি কেউ ডাকেও তুই শুনতে পাবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ঘরের সমস্ত জানলা দরজা বন্ধই করে দিচ্ছিল নিচে। ওরা গেছিল 11টা নাগাদ, বাড়ি ফিরেছে অনেকটা দেরি হয়েছিল, কিন্তু বাড়ি ফিরে আসার পরে তো ততক্ষণে তো অনেক কিছুই ঘটেছে আমার সঙ্গে। এবার যেটা ঘটেছে বলছি, আমার দিদাকে নিয়ে বাবা মা বেরিয়ে যায়, আমাকে যথেষ্ট বুঝিয়ে ফুজিয়ে দিয়ে গেছে। এবার আমি তো এচড়ে পাকা একটা মানুষ, আমাকে দেখতেই হবে, শুনতেই হবে, নাহলে হবে না। এবার আমি যথারীতি টিভি দেখছি, আমার কেন জানি না মনে হচ্ছে আমার না কেউ ডাকছে। এবার ইলিউশন না কি আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু তবু মনে হচ্ছে আমাকে কেউ একটা ডাকছে। এবার আমি প্রথমে না মিউটও করে দিয়েছি টিভিটা মিউট করার পরে কিন্তু আমি কিছু শুনতে পাইনি। তারপরে আবার যখন টিভিটা চালিয়েছি তখন আমার মনে হচ্ছে কি আমার নাম ধরে কেউ একটা ডেকে যাচ্ছে বাইরে থেকে, মাম্পু মাম্পু এরকম করে করে চিৎকার করছে। তারপরে আমি যেই আবার মিউট করেছি কিছুক্ষণ পরে আমি তখন শুনতে পাচ্ছি কি আমাকে ডাকছে। কে ডাকছে বলো তো, আমাদের 2-3টে বাড়ির পরেই একটা কাকিমা থাকতো। ওই কাকিমা হচ্ছে গিয়ে আমার নিজের পাড়ার, মানে আমার মায়ের শ্বশুর বাড়ির পাড়ার, উনি ভাড়া এসছে এখানে আর কি। ওনার ছেলেকে নিয়ে, ওনার স্বামী মারা গেছে, তো ওনার শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে খুব একটা পছন্দ করে না, ওনাকে বলেছে তুমি আলাদা জায়গাতে চলে যাও। স্বামীর তো পয়সার কোনো অভাব ছিল না, স্বামীও ভালো জায়গাতে সরকারি জায়গাতে চাকরি করতো, রেলে চাকরি করতো।
উনি যথারীতি আমাদের পাড়াতে ভাড়া নিয়ে চলে এসেছে। আর ওই ভাড়াটাও না আমার বাবাই ব্যবস্থা করে দিয়েছিল, যেহেতু চেনাশোনা আমাদের, সেই কারণে। তো উনি আমাকে ডাকতে এসছে। এবার আমি না যথারীতি দরজাটা খুলে বেরিয়েছি। দরজাটা খুলে বেরিয়ে আমি দেখতে পাচ্ছি কেউ নেই। আমি ভাবছি কি যে দরজাটা খুলে, মেইন গেটটা খুলে বরঞ্চ বেরিয়ে দেখি তো উনি কি চলে গেল ডাকতে ডাকতে, যেহেতু আমি সাড়া দিলাম না বা কিছু, এরকম মনে হচ্ছে। আমি গেটটা খুলে দাঁড়িয়েছি। তখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 12:30 বেজে গেছে। তখন আমি খেয়ালও করিনি। এবার আমি দেখতে পাচ্ছি না কাউকে। আমি ভাবছি কি হলো, ঘরে চলে যাই। এই বলে আমি ঢুকতে যাব, আমার পাশের বাড়ির দিকে চোখ গেছে। যেই চোখটা গেছে আবার সেই ওই রকমই একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি, যে বারান্দাটার ভিতরে দাঁড়িয়ে আছে, পাশের বাড়ির বারান্দাটার ভিতরে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে খিক 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 করে হেসে যাচ্ছে। পুরো স্পষ্ট হাসির আওয়াজটা আসছে, ঠিক এই ধরনের হাসিটা। আমি না দেখে আমি যে কি করবো আমার তখন কিছু মাথাতেই আসছে না। আমি আর তখন বলছি, কি মাপু, আজকে তো তোকে ধরবো, দাঁড়া আমি আসছি। এরকম করতে করতে না আগাচ্ছে আমার দিকে, রীতিমতন আমার মনে হচ্ছে আগিয়ে আগিয়ে আসছে। আর আমি যে পিছবো আমার মনে হচ্ছে কি আমার বডি পুরো ফ্রিজ হয়ে আছে। মেইন গেটের সামনে দিনের বেলায় জিনিসটা আমার সাথে ঘটছে। তারপরে আমার কি মনে হলো, গেটটা খুলে না আমার গায়ের ভিতরে হাত দিচ্ছে। আর আমি পিছনে ফিরেছি, সঙ্গে সঙ্গে দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে। আর আমি না সঙ্গে সঙ্গে ওখানে না বাবাকে ধরে নিচে বসে পড়েছি। বাবা বলছে, কি হয়েছে, কি দেখছিলিস, তুই বাইরে বেরিয়েছিস কেন? মা আর দিদা যেহেতু একটু আস্তে আস্তে হাঁটে, দিদাকে নিয়ে মা ওলা উবের করেই তো এসছিল, ওলা বা উবের করে মা এসছে, দিদাকে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আসছে। মা এসে বলছে, কি হয়েছে কি হয়েছে? আমি বললাম, কিছু না। পুরো ঘাম, শরীরের থেকে তখন পুরো ঘাম বেরোচ্ছে আমার, এমন অবস্থা। বাবা বলছে, কি হয়েছে রে? আমি বললাম, কিছু না। চ চ চ ঘরে চল, ঘরে চল, ঘরে গিয়ে শুনছি। তো আমি ঘরে গিয়ে বলেছি। তখন বাবা বলছে, তুই কার গলা শুনেছিস? বললাম, কেন, ওই রেখা আন্টির গলা। ওই রেখা আন্টি আছে, যে কাকিমাটা আছে, রেখা কাকিমার গলা শুনতে পেয়েছি। তখন বলছে যে রেখা আন্টি, রেখা তো মারা গেছে। আমি বললাম, রেখা মারা গেছে? কবে মারা গেছে? বলছে, রেখা তো এই তোর দাদু যে মারা গেল তার কয়েকদিন আগেই রেখা মারা গেছে। তোকে তো বলাও হয়নি আসলে। রেখার ছেলে বা রেখার যে মা, ওরাও তো এই বাড়িতে এখন আর থাকে না, তোকে এটা বলা হয়নি বোধহয়। আমি স্পষ্ট শুনতে পেয়েছি যে রেখা আন্টি আমাকে ডাকছে। আমি কাকিমা বলতাম না ওনাকে, কিন্তু আন্টি বলেই ডাকতাম সবসময়। রেখা আন্টি আমাকে ডাকছে। বলে, না, রেখা তো মারা গেছে, রেখার হার্ট ফেল করে মারা গেছে রে। ওর বাচ্চাটা আর ওর মা ওদের বাপের বাড়ি চলে গেছে, সে ব্যবস্থাটাও আমি করে দিয়েছিলাম, তোকে আর বলা হয়নি। বললাম যে, এ বাবা, আমি তো স্পষ্ট শুনেছি রেখা আন্টির গলা। তখন বাবা বলছে, এ তো ভালো হচ্ছে না, কারণ এ তো একটার পর একটা এর উপর দিয়ে যাচ্ছে। এবার এর গলা করে ডাকছে, তার গলা করে ডাকছে, এ অসুস্থ হয়ে পড়বে বা এর কিছু একটা গন্ডগোল হয়ে যাবে। তারপরে বাবা সেদিনকে সন্ধ্যাবেলায় আমার জেঠুর সাথে দেখা করতে চলে যায়। আর আমার জেঠু হচ্ছে গিয়ে, তোমাকে আগেও বলেছি কিনা জানি না, আমার জেঠু হচ্ছে গিয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করতেন, আর উনি অ্যাস্ট্রোলজারও। উনি ওনার সাথে সাথে ওনার অনেকেই আরো আছে যারা তন্ত্রবিদ্যা আরো অনেক কিছু করে। তো ওনাদের নলেজও আছে সব নিয়ে, সমস্ত জিনিসপত্র নিয়ে। তো জেঠুর সাথে কথা বলতে বাবা যায়, জেঠুকে সবটাই জানায়। জেঠুকে বলে একটাই জিনিস, যে আমার মেয়েটাকে তুমি একটু বাঁচাও দাদা, কারণ মেয়েটা সেই ইন্দোর থেকে এগুলো সহ্য করছে একটার পর একটা। পাশের বাড়িতেও এরকম ঘটনা, আমি তো জানি না, আমি কি ওকে নিয়ে চলে আসবো? বলে, না, নিয়ে আসলে কিন্তু তুই ওকে বাঁচাতে পারবি না, কারণ ওর পিছন পিছন কিন্তু সেও চলে আসবে। তুই কি ভাবছিস ওকে মুক্তি দিয়ে দেবে? কোনোভাবেই না। আর ও তার মধ্যে ওকে চ্যালেঞ্জ করে বসেছে যে আমি তোমাকে দেখবো, তুমি বাইরে এসো, তোমাকে দেখবো। তখন বাবা বলছে, হ্যাঁ এরকম তো বলেইছে। বলছে, তাহলে ওকে তুই একটু রাখ, আমি সেরকম হলে তোর বাড়িতে আমি যাচ্ছি, কয়েকদিনের মধ্যেই যাচ্ছি, 2 দিন সময় দে, আমি যাচ্ছি না তোর বাড়িতে। তো জেঠু এরকম বলেছে। বলার পরে আমার বাবা চলে আসে, আর আমার জেঠু
বাবাকে একটা তাবিজ দিয়ে দিয়েছিল, বলেছিল যে এইটা ওর হাতে পরিয়ে রাখিস আর বলবি ভুলক্রমেও যেন তাবিজ যেন না খোলে। আমি 2 দিনের মধ্যে আসছি, তারপরে আমি এসে যা ব্যবস্থা করার করবো। এবার আমি তাবিজটা পরে নিয়েছিলাম, তাবিজটা পরে নিয়ে আমি ঠিকঠাকই ছিলাম। ওই 2 দিন যে আমাদের কাছে 2 সপ্তাহ বা 2 বছরের মতন হয়ে যাবে সেটা বুঝতেও পারিনি। আমি মার্চ মাস তখন পড়ে গেছে, মার্চের তখন 15 তারিখ, 15 না 16 তারিখ, 15 তারিখে হবে, 15 মার্চ। আমি বাথরুমে গেছি, তখন বাজে হচ্ছে গিয়ে রাত্রিবেলা 9টা। বাথরুমে ঢুকেছি, বাথরুমে ঢুকে আমি বাথরুম করব, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং যেই হয়েছে, আর তখন তো গরমও পড়ে গেছে ভালো মতনই, ঠান্ডা আছে হালকা হালকা কিন্তু গরমই পড়ে গেছে বলতে পারো। আমি পুরো স্পষ্ট আমার জানলার, বাথরুমের জানলার বাইরে থেকে দেখতে পাচ্ছি কি ওই চেহারাটা, হাফ মুখ, পুরো একদম বাঁদিকের সাইডে পুরো একদম মাংস মাংস কিচ্ছু নেই, পুরো কঙ্কাল। ডান দিকের চোখ নেই, চেহারা আছে পুরো জিভ বার করা, রক্ত বেরোচ্ছে পুরো মুখ থেকে, তার সাথে সাথে বুকের ভিতরে চোখ। আমাকে রীতিমতন আমি দেখতে পাচ্ছি জিনিসটা। আর আমি তখন আমার মাথার কাজ করছে না, আমি ভাবছি যে ভাই আজকে হয়তো চলেই যাব, এমন অবস্থা। আমি পিছনে ঘুরেছি বেরিয়ে যাব বলে, আমি তখন দেখতে পাচ্ছি পুরো একটা কালো চেহারা, বড় বড় চোখটা পুরো লাল লাল। আমি ওইটা দেখে পিছন ফিরে যখন ওটা দেখেছি, আমি পুরো মাটিতে বসে পড়েছি। আর আমাদের বাড়িটা যেহেতু বহুদিনের পুরনো বাড়ি, আমার দাদুর বাড়িটা 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, আর বাথরুম গুলো না বিশাল বড় বড়, বাথরুমটা ছিল বিশাল বড় আমাদের। আমি ওখানটাতে বসে পড়েছি, বসে পড়ে আমি ভাবছি ঠাকুর আমাকে আজকে তুমি রক্ষা করো মা, আমি আজকে আর বোধহয় বেঁচে ফিরবো না, আমি কি অন্যায় করেছি, এটা কেন হচ্ছে আমার সঙ্গে, আর পারছি না। আমি একটা কণ্ঠ শুনতে পেলাম, আর কণ্ঠটা আমার ভীষণ পরিচিত, আমার খুব প্রিয় মানুষের কণ্ঠ ভীষণ। সে বলল একটাই কথা, যে তুমি তো তোমার জীবনে অনেক অন্যায় করেছো, কেন আমার নাতনির পিছনে পড়ে আছো, তুমি যাও, ওকে ছেড়ে দাও, ও অন্যায় করে ফেলেছে। আর আমি কিন্তু এই বাড়িতেই আছি, আমি কিন্তু ওদেরকে ছেড়ে যাইনি। তুমি যতই ওর ক্ষতি করার চেষ্টা করো বা ওর কাছে আসার চেষ্টা করো, তুমি পারবে না। আমি আছি, আগেও ছিলাম, এখনো আছি, আমি কিন্তু পরবর্তীকালেও থাকবো। ও আমার নাতনি নয়, ও আমার মেয়ে। তুমি ছেড়ে দাও ওকে, তুমি চলে যাও, তুমি তোমার জায়গাতে চলে যাও। কথাটা পুরো স্পষ্ট শুনতে পেলাম। তারপরে আমার আর জ্ঞানই ছিল না। আমি যখন উঠি তখন আমার বাবা মা পাড়াপড়শিরা আরো অনেকে ছুটে এসছে, পাশের বাড়ির এক মাসি, তারপরে এক মামা, অনেকে ছুটে এসছে, মামা বাড়ির পাড়া তো সব ছুটে এসছে, হইচই বেঁধে গেছে বলতে গেলে। তারা সব এসে আমাকে বাথরুম থেকে বোধহয় তুলেছে, তুলে আমাকে দিদার বিছনাতে শুয়েছিল। আমি যখন উঠেছি আমাকে বলছে কি হয়েছিল, আমি তখন আর কোনো কথাই বলতে পারছি না। আমি তখন একটাই কথা বলেছি, যখন ঠিক হয়েছে আমি বলছি কালকে আমি সবাইকে জানাবো, তবে তোমরা আমাকে একটু শুতে দাও, আমি আর পারছি না, আজকে শরীর দিচ্ছে না। আর আমি না পুরো টয়লেট করে দিয়েছিলাম, পুরো মানে আমার নাইটিটাতে পুরো টয়লেট। আমাকে মা উঠিয়ে রীতিমতন চেঞ্জও করিয়েছে। তারপরের দিন তো জেঠু চলে আসে, জেঠু চলে এসে আমাদের বাড়িতে একটা বিরাট বড় করে যজ্ঞ করে। আর ওই বাড়িতে একটা লাল রঙের সুতো দিয়ে ওই বাড়িটার সাথে, ওদের দেয়ালটার সাথে পুরো বেঁধে দেয়। মেইন গেটেও একটা বেঁধে দেয় লাল রঙের সুতো, আর তার সাথে সাথে ওদের বাড়ির সঙ্গে যে আমাদের বাড়ির যে একটা দেয়াল যেটা ছিল, সেই দেয়ালটার ভিতরেও একটা লাল রঙের সুতো উনি লাগিয়ে দেয়। আর বলে খুব তাড়াতাড়ি এই বাড়িটা বিক্রি হয়ে যাবে, আর যারা বিক্রি করবে, যাদের হাতে চলে যাবে, যারা কিনবে এই বাড়িটা, তাদেরকে তোরা ঘটনাটা পুরো বলবি, বলার পরে তাদেরকে বলবি যেন ভালো পুরোহিত ডেকে নিয়ে এসে যেন পুজো করিয়ে দেয়। জেঠু ঠিকই বলেছিল। তার কয়েকটা মাসও যায়নি, কয়েকটা মানে 2 মাস বোধহয় গেছিল, তারপরে
2 থেকে 3 মাসও যায়নি, 2 মাস যাওয়ার পরে ওই বাড়িটা বিক্রি হয়ে যায়। একজন বাড়িটা কিনে নেয়, আর উনি ব্যাংকে চাকরি করে, ভালো জায়গাতেই উনি সেটেলড আর কি। ওই বাড়িটা উনি কিনে নেওয়ার পরে ওনাকে আমরা সব কথাবার্তা জানাই। জানানোর পরে উনি উজ্জয়ন, মধ্যপ্রদেশে একটা উজ্জয়ন বলে একটা জায়গা আছে, তুমি বোধহয় শুনেছো, মহাকালেশ্বর মন্দির, ওইখানে উনি খবরাখবর নিয়ে ওখান থেকে উনি পুরোহিত আনায়। উনি পুরোহিত নিয়ে এসে ওই বাড়িতে বিরাট বড় করে যজ্ঞ করে পুজো করান। পুজো করানোর পরে ওই বাড়িটাকে পুরো শুদ্ধ করে। আর উনি বলেও যে এরকম আছে, এরকম, তখন ওনারা বলেও দিয়েছিল যে হ্যাঁ এরকম আছে একটা এন্টিটি, যার বাড়ি, উনি কাউকে এই বাড়িতে থাকতেও দেবে না। তার সাথে সাথে পুরোপুরি বাড়িটা একদম অবস্থা খারাপ করে রেখে দিয়েছে, খুবই খারাপ অবস্থা বাড়িটা। ওই বাড়িটা খুব সুন্দর ছিল, কিন্তু ডে বাই ডে ওই বাড়িটার অবস্থা না খুব খারাপ হয়ে যাচ্ছিল। তোমার জঞ্জাল, পুরোপুরি বাড়িটার ভিতরে জঞ্জাল ঢুকছে আস্তে আস্তে করে। মানে কি বলতো, লোকজন যাচ্ছে তো আশপাশ দিয়ে, উনি গার্বেজে না ফেলে ওই বাড়ির ভিতরে সমস্ত গার্বেজ গুলো ফেলতো লোকেরা। আমরা অনেকবার বলেছি বাড়িটাতে গার্বেজ ফেলবেন না, কিন্তু ওনারা শুনেই না, কেউ কে কার কথা শুনবে, সব গার্বেজ ওই বাড়িতে ফেলবে, পিছন বাড়ি থেকে সামনের বাড়ি থেকে সব গার্বেজ ফেলবে। আর ওই বাড়িটাও না, মানে বাইরে থেকে দেখবে যারা, তারা রীতিমতন বলবে যে এই বাড়িটা কোনো প্রবলেম আছে। এখন সিচুয়েশন কিরকম? এখন সিচুয়েশন হলো গিয়ে, ওই বাড়িটা তো বিক্রি হয়ে যাওয়ার পরে ওনারা তো হোমযজ্ঞ করিয়ে নেয়, আর হোমযজ্ঞ করানোর পরে ওনারা ওই আত্মার শান্তি করানোর জন্য পুজো দেয়। আর পুজো দেওয়ার পরে উনি বলেছিলেন যে যখন আত্মাটা চলে যাবে তখন ওদের চিলেকোঠার ঘরের যে জানলাটা যেটা আছে, ওদেরও চিলেকোঠাতে না একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরের বাথরুমের দিকে একটা জানলা আছে, সেই জানলাটা ভেঙে যাবে। ওটাই হয়েছে। যজ্ঞটা করানোর পরে, পুজোটা দেওয়ার পরে ওই জানলাটা ভেঙে যায়। আর ভেঙে যায় কিরকম ভাবে, কোথা থেকে একটা ডাল উড়ে এসে, আম গাছের ডালই হবে, হ্যাঁ আম গাছের ডাল উড়ে এসে ওই জানলাটাতে লাগার পরে ওই জানলাটা ভেঙে যায়। আর ওখান থেকে বলেছেন যেটা ওরা চলে গেছে, কিন্তু এখনো আমাদের মনে হয় কিছু না কিছু একটা আছে। আর যারা কিনেছে না, তারা কিন্তু কেউ থাকেনি, জানো তো, এখনো অব্দি ওনারা কিন্তু আসেনি। ওই বাড়িটা এই তো 2 বছর হয়ে গেল রীতিমতন, ওই বাড়িটাতে কিন্তু এখন অব্দি ওনারা আসেনি। ওনারা পুজো দেওয়ার পরে 3 রাত বোধহয় থেকেছিল, 3 থেকে 4 রাত থেকেছিল। তারপরে কিন্তু ওই বাড়িটা অ্যাজ ইট ইজ এখন অব্দি পুরো পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। ওনারা আসেন 6 মাস অন্তর অন্তর, এসে লোকজন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করান, আমাদেরকে বলে থাকবো, কিন্তু আর থাকা হয় না। ওনারা কিন্তু কেউ আর থাকে না। ওনারা অথচ কলকাতাতেই আছে কৌস্তভ। আর আমাদের বাড়ি থেকে, মানে আমার যে মামা বাড়ি, ওইখান থেকে কিন্তু এমন কিছু ডিস্টেন্সে ওনারা থাকে না। ওনারা কয়েকটা ময়না গার্ডেন্স বলে একটা জায়গা আছে, না এক্স্যাক্টলি লোকেশনে বলে দিচ্ছি, ওই রকম ওইখানে আর কি ওনারা ভাড়া নিয়ে আছেন, কিন্তু ওনারা কিন্তু ওই বাড়িতে। তোমার এই মামার বাড়িটা কোন অঞ্চলের মধ্যে? আমার মামা বাড়িটা হচ্ছে গিয়ে তোমার গড়িয়া রামকৃষ্ণনগর যেটা আছে আর কি, রামকৃষ্ণনগর থেকে ছাড়িয়ে গিয়ে বোড়ালের সাইডটাতে। ওকে। কেউ একটা সাংঘাতিক ঘটনা শেয়ার করলে স্বাতি, থ্যাঙ্কস ফর দ্যাট। তুমি বারবার এরকম টাইপের অ্যাটাক ফেস করেছো, রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সটা রয়েছে এটা খুবই সাংঘাতিক। মানে আমি জাস্ট ভাবছি লোকটা কিরকম জিনিস ফেস করেছে, এবং তুমি যখন এটাকে প্রভোক করলে তারপরে তুমি কিরকম কি সিনারিও দেখেছো যেটা তুমি শেয়ার করলে। থ্যাংক ইউ ঘটনাটা শেয়ার করার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সাথে কৌস্তবের আড্ডাতে দেখা হবে। থ্যাংক ইউ। খুব ভালো থাকো, আর আশা করছি এরকম টাইপের আর প্রবলেম হবে না তোমার লাইফে। আমিও আশা করছি আর প্রবলেম হবে না, কারণ যা হয়েছে, আর আমাকে রীতিমতন যা কিছু প্রোটেকশন দেওয়া হয়েছে সবই আছে আমার কাছে। ইন্দোরের প্রোটেকশনটাও আমি রেখে দিয়েছি, জেঠু তাবিজটা যেটা দিয়েছিল সেটা এখন অব্দি আমার কাছে আছে। আমি তারপরে আর কোন রকম আমি আর কিছু দেখিনি, কিন্তু ফিল হয়। এবার ওটা ইলিউশন নাকি আমি নিজেও জানি না, আমার এখন অব্দি ফিল হয় যে এই বাড়িটাতে কিছু একটা আছে। মারাত্মক কিছু ঘটনা আমরা এখনো রিভিল করিনি, যেটা করবো। আশা করছি সবার এই জিনিসটার কারণটাও জানতে পারবে, কেন এগুলো তোমার সাথে হয়েছে। ঠিক আছে স্বাতি। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের
আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনিও যদি আপনার জীবনের এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা, কিউরিও ফাইটের এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে আমাদের যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে। আপনার জীবনে যদি কোনো প্রবলেম চলে, যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তাহলেও আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে